কার্ডিনাকোপো নামক একটা শব্দ। এই শব্দটা হলো সোয়াহিলি ভাষা। সোয়াহিলি ভাষাটা মূলত প্রচলিত তানজানিয়া, কেনিয়া অর্থাৎ আফ্রিকার যে বিভিন্ন দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশে সোয়াহিলি ভাষা প্রচলিত। এই সোয়াহিলি ভাষা কার্ডিনাকোপো থেকে এই ডেঙ্গু শব্দটা এসেছে। মূলত এই ডেঙ্গু যে রোগটা, ডেঙ্গু জ্বর, এই জ্বরটা মূলত নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল আপনারা প্রত্যেকের মতো ছোটবেলায় পড়েছেন। নিরক্ষরেখার দুপাশে 10 ডিগ্রি, উত্তরে 10 আর নিচে 10। এই 10 ডিগ্রি উপরে এবং নিচে যে বেলটা রয়েছে সেই বেলটাকে নিরক্ষীয় অঞ্চল বলা হয়। এই নিরক্ষীয় অঞ্চলে কি রয়েছে, ডেঙ্গু জ্বরের উৎপাতটা বেশি। কারণ ডেঙ্গু মশা মূলত জন্মায় বিভিন্ন আবদ্ধ জলাশয়। আর এই নিরক্ষীয় অঞ্চলে কি রয়েছে, এই ডেঙ্গু মশা জন্মানোর জন্য একদম পারফেক্ট পরিবেশ রয়েছে। মানে এই অঞ্চলগুলোতে মূলত ডেঙ্গু মশা বেশি দেখতে পাওয়া যায়। তো ডেঙ্গু জ্বর সম্পর্কে মোটামুটি আজ থেকে 300 থেকে 400 বছর আগেই এই ডেঙ্গু জ্বর আসছে, কিন্তু এটা এখন সাইন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে মোটামুটি 1780 বছর। ফার্স্ট এটা ডেঙ্গু জ্বরটা দেখতে পাওয়া যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজে যে কৃতদাসরা ছিল আর কি, যাদেরকে বন্দি করে রাখা হতো, সেই কৃতদাসদের মধ্যে প্রথম এই ডেঙ্গু ফিভারটা দেখতে পাওয়া যায়। তো ওদের যখন এই ডেঙ্গু জ্বরটা হতো সেই সময়, তখন কি হতো, তাদের শরীরটা বেঁকে যেত, নৌকার মতো বেঁকে যেত। তো তখন তারা এটাকে বলতো ডেঙ্গা, মানে ডাঙ্গা বলতে মানে নৌকার মতো অনেকটা বেঁকে যায় ওদের শরীর, সেই থেকেই ডেঙ্গু নামটা প্রচলিত হয়েছে। তো মোটামুটি আমরা ডেঙ্গু রোগের ইতিহাসটা জানলাম। এবার আমরা চলে যাচ্ছি ডেঙ্গু কেন হয়। মূলত এডিস ইজিপ্টিয়াম এক ধরনের মশা আছে, এডিস মশা, যেটাকে আমরা সম্পর্ক করি। তো সেই মশাটা যদি আমাদের কোনো কারণে কামড়ায়, তাহলে এডিস মশার মধ্য দিয়ে ডেঙ্গু ভাইরাসটা আমাদের শরীরে ঢুকে যায় এবং তারপর রক্তের মধ্য দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং ডেঙ্গু জ্বরটা তখন কি হয়, ধীরে ধীরে বাড়তে থাকে। তো ডেঙ্গু মশা কামড়ানোর মোটামুটি 5 থেকে 7 দিন, 5 থেকে 7 দিনের মধ্যে ধীরে ধীরে ডেঙ্গুর যে বিভিন্ন উপসর্গ সেগুলো দেখা যায়। তবে ডেঙ্গু মশা কামড়ালে যে ডেঙ্গু জ্বর হবে এমনটা নয়, কারণ সব ডেঙ্গু মশার মধ্যে ডেঙ্গু রোগের যে ভাইরাস সেটা কিন্তু থাকে না। কারণ আমাদের প্রতিনিয়ত প্রচুর মশার কামড় খেতে হবে। এত যদি মশার আমরা কামড় খাই, তাহলে যদি সবার মধ্যে এই ডেঙ্গু ভাইরাসটা থাকতো তাহলে প্রত্যেকদিনই আমরা অসুস্থ হয়ে যেতাম। কিন্তু সেটা হয় না। তার কারণ হলো প্রত্যেকটা ডেঙ্গু মশার মধ্যে সেই ডেঙ্গু যে ভাইরাস সেটা থাকে। তো যাদের মধ্যে থাকে তারা যদি কামড়ায় তাহলে কি হবে, অবশ্যই আমাদের ডেঙ্গু জ্বরটা হবে। তো ডেঙ্গু মশা কি করে চিনব? ডেঙ্গু মশা চেনার খুব সহজ উপায় আছে, দেখলেই চেনা যায়। কারণ ডেঙ্গু মশা যে গায়ে আছে, গায়ে সাদা কালো দাগ থাকে, মশাটার গায়ে সাদা কালো দাগ থাকে এবং যে পা গুলো আছে সেই পায়েও কি থাকে, সাদা কালো রোগাটা দাগ থাকে। এই সহজে এটাকে করতে পাওয়া যায়, আইডেন্টিফাই করতে পাওয়া যায় ডেঙ্গু মশা। তো অযথা ডেঙ্গু মশা কামড়ালেই যে আমাদের রোগ হবে সেগুলো ভয় পাওয়ার কারণ নেই। তবুও মশা থেকে কি করতে হবে, আমাদেরকে যত সম্ভব দূরে থাকতে হবে। কারণ কোন মশার মধ্যে ডেঙ্গু ভাইরাস আছে আর কোনটার মধ্যে নেই সেটা তো আমরা বুঝতে পারবো না। কামড়ে দেওয়ার পর 3-4 দিন পর থেকে তার এফেক্টটা শুরু হয়, তখন আমরা বুঝতে পারবো, কিন্তু তখন আর কিছু করার নেই। তাই কি করতে হবে, আমাদেরকে এই মশা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। সেজন্য আমরা মোটামুটি প্রত্যেকেই কম বেশি জেনে গেছি মশার আমাদের জন্মায় মূলত ডেঙ্গু মশা পরিষ্কার জলে জন্ম। এটা আমরা এতদিন আগে জানতাম, পরিষ্কার জলে ডেঙ্গু মশা জন্মায়। কিন্তু বিজ্ঞানীরা বর্তমানে গবেষণা করে দেখেছেন শুধু পরিষ্কার জল, নোংরা জল কি হয়, ডেঙ্গু মশার জন্ম। তাই আমাদের কি করতে হবে, কোথাও আবদ্ধ জল রাখা যাবে না। কারণ এই আবদ্ধ জলগুলোতে কি হয়, ডেঙ্গু মশা ডিম পারে এবং সেই
অটোমেটিক আরো নতুন নতুন হাজার হাজার মশা জন্মায়। তাই যত সম্ভব যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেখানটায় জল আবদ্ধ থাকে সেই জায়গাগুলো জল ফেলে দিতে হবে। ফেলে দেওয়া সম্ভব না হলে সেগুলোকে ঢেকে রাখতে হবে, বা নালা নর্দমা সেখান থেকে জলটা পরিষ্কার করা যাবে না, সেক্ষেত্রে সেখানে ব্লিচিং বা কেরোসিন বা অন্য কোনো উপায় কি করতে হবে, মশার লার্ভাগুলোকে যত সম্ভব মেরে ফেলতে হবে। সবচেয়ে বেশি দরকার আমাদের সচেতন, যাতে কি করতে পারি আমরা এই মশা প্রতিরোধের জন্য জল যাতে কোথাও না জমে থাকতে পারে সেই ব্যবস্থাটাতে আমরা করতে পারি। এবার দেখা গেল ডেঙ্গু মশা কামড়া দিল, কারো ডেঙ্গু রোগ হয়ে গেল, তখন সে কি করবে? কারণ ডেঙ্গু হলো আমরা জানি ভাইরাস জনিত। এই ভাইরাসকে কখনো কি করা যায় না, মারা যায়। ভাইরাস কখনোই মারা যায়। তাহলে কি করতে হবে? যদি কারোর মধ্যে ডেঙ্গু হয়ে যায়, সে ডেঙ্গুর জ্বরটাও আমরা কিছুটা বুঝতে পারি যে এটা ডেঙ্গু জ্বর কিভাবে বোঝা যায়। কারণ যদি কারো ডেঙ্গু মশা কামড়ায় তাহলে তার যে জ্বরটা হয় সেটা অনেকটা খিচুড়ি দিয়ে জ্বর হয়, তার চোখ হলুদ ভাব হয়ে যেতে পারে, এবং সারা শরীরের যে পিঠগুলো আছে সেই পিঠগুলোতে তার প্রচন্ড রকমের ব্যথা হয়। তাই এটাকে ব্রেক বোন ফিভার বলা হয়। মানে হাড় ভেঙে গেলে, যদি কারো হাড় ভেঙে যায় তাহলে তার যে কষ্টটা হয়, এই ডেঙ্গু ফিভার হলে তার জয়েন্টে যে ব্যথা হয় সেটা সেরকমই হয়, মানে প্রচন্ড অসহ্য ব্যথা হয়। তো এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা কি করতে পারি, বুঝতে পারি যে ডেঙ্গু রোগ রয়েছে। তো ডেঙ্গু রোগের দুটো স্টেজ আছে, একটা হলো প্রাইমারি, সেটা হলো অনেকটা মডারেট, মানে এটাকে ঘরের দিকে এটাকে কি করা যায়, প্রিভেন্ট করা যায়। মোটামুটি হালকা খাবার দাবার, যত সম্ভব তরল খাবার দাবার, এগুলো খেয়ে যদি আমাদের জ্বরটা সেরে যায় তাহলে তো বেঁচে গেলাম। এবার যদি দেখা গেল জ্বরটা কমছি, তার মানে ডেঙ্গু কি হয়েছে, মারাত্মক একটা ধারণ করেছে, তখন আমাদের অবশ্যই হসপিটালে যেতে হবে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, টেস্ট করতে হবে, এবং যত সম্ভব কি করতে হবে, মেডিসিন তো নেই, তো আমাদের কি করতে হবে সেটাকে প্রিভেন্ট করার জন্য, মানে ডেঙ্গুর যে উপসর্গগুলো হয় আর কি, হাত পা খিচুড়ি, ব্যথা, এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে, কিছু মেডিসিন ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে নিতে হবে। তো এইভাবে আমরা ডেঙ্গু রোগটাকে প্রতিরোধ করতে পারি। এবার আমরা আসি ম্যালেরিয়া। ম্যালেরিয়া আমাদের এখানে আছে। আরেকটি বিষয় আমরা বাদ চলে গেল, মানে ডেঙ্গু নিয়ে কেন আমরা সচেতনতা চালাচ্ছি বিভিন্ন জায়গায়, তার কারণ হলো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগ আক্রান্ত হয় ভারত। লাস্ট ইয়ারে, মানে 2023 এখনো শেষ হয়নি, এর মধ্যেই একটি গবেষণা দেখা গেছে এই বছরে প্রায় 1 লক্ষ লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে, এবং তার মধ্যে 10,000 মানুষ এই ডেঙ্গু রোগে প্রাণ বিসর্জন করেছে। আর এই 1 লক্ষের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক হলো এই যে 1 লক্ষ লোক আক্রান্ত হয়েছে, তার মধ্যে 80,000 লোকই ওয়েস্ট বেঙ্গল, মানে সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগের প্রভাব হলো ওয়েস্ট বেঙ্গল। তাই ওয়েস্ট বেঙ্গলে কি করা হচ্ছে, ডেঙ্গু রোগের ওপর সচেতনতার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গলটা যদি আমরা দেখি তাহলে দেখবো কলকাতা এবং উত্তর 24 পরগনা, এই দুটো জেলাতে কি হয়, ডেঙ্গু রোগের আক্রমণটা বেশি। এবং আমাদের এই সেটটা উন্নত রয়েছে, কারণ এখানে কিছুদিন আগে ফালাকাটায় প্রচুর সংখ্যক ডেঙ্গু রোগী আক্রান্তের পাওয়া গেছে, খবর পাওয়া গেছে। যাই হোক, আমাদের কি করতে হবে, ডেঙ্গু ভাইরাস থেকে আমরা মানতে পারবো না, সেহেতু কি করতে হবে, যাতে ডেঙ্গু রোগের মশা এটাকে নির্মাণ করা যায় সেইভাবে আমাদের এগিয়ে। এবার ম্যালেরিয়া সম্পর্কে দু চার কথা বলে আমার বক্তব্য শেষ হচ্ছে। ম্যালেরিয়া শব্দটা এসেছে ম্যাল এরিয়া থেকে। ম্যাল এরিয়া বলতে বোঝায় দুষ্টু বাতাস, মানে খারাপ বাতাস। এটা একটা শব্দ, আপনার একটা শব্দ থেকে এসেছে এরিয়া থেকে। তো ম্যালেরিয়া রোগটার ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখবো যত ধরনের জ্বর আমরা পাই পৃথিবীতে, তার মধ্যে সবচেয়ে পুরনো জ্বর এই ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া রোগের যে ইতিহাস সেটা আমাদের যে বিভিন্ন ধরনের বৈদিক গ্রন্থ, সেই বৈদিক গ্রন্থতেও আমরা পেয়ে থাকি। মোটামুটি বৈদিক গ্রন্থ যেগুলো আছে 3000 খ্রিস্টপূর্বাব্দ, মানে আজ থেকে প্রায় 5000 বছর আগেও
ম্যালেরিয়া রোগের অস্তিত্ব পাওয়া গেছে। তবে সেই সময় যেহেতু বিজ্ঞান ততটা উন্নত ছিল না, কাজে সেই সময় ম্যালেরিয়া রোগের নামকরণটা হয়, কিন্তু এই ম্যালেরিয়ার জ্বরটা কিন্তু ছিল। আর এই বৈদিক গ্রন্থ যেগুলো আছে সেখানে আমরা 5000 বছর আগে খোঁজ পেয়েছি, তার থেকেও আগে ইজিপ্টে, মিশরে আরো আগে খোঁজ পাওয়া গেছে। সেখানে প্রায় খ্রিস্টচন্দ্রের প্রায় 5000 বছর আগে এই ম্যালেরিয়া রোগ সম্পর্কে পাওয়া গেছে। তবে যখন বিজ্ঞান ধীরে ধীরে উন্নত হওয়ার পর মোটামুটি 1780 দশকে উত্তর আমেরিকার প্রথম ম্যালেরিয়া রোগের সন্ধান পাওয়া যায়। তারপর ধীরে ধীরে ডোনাল্ড রস, আমরা বলেছি ডোনাল্ড রস যখন কুইনাইন আবিষ্কার করলেন, তখন সেই কুইনাইনের মধ্য থেকে হলো ম্যালেরিয়া রোগের প্রতিষেধক পাওয়া গেল। তারপর ম্যালেরিয়াকে কি করা গেল, অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হয়েছে। কারণ 1780 দশকে কি হয়েছিল, সারা পৃথিবী জুড়ে মূলত আফ্রিকা, এশিয়া এই সমস্ত কন্টিনেন্টে কি হয়েছিল, মহামারীর আকার ছড়িয়ে গেছে ম্যালেরিয়া। প্রচুর লক্ষ লক্ষ লোক সেই সময় কি হয়েছে, মারা গেছে। ম্যালেরিয়া রোগটা কি, যেমন ডেঙ্গু রোগটা ভাইরাস ঘটিত, কিন্তু ম্যালেরিয়া রোগটা কিন্তু প্যারাসাইট, মানে প্যারাসাইট বলতে বোঝায় মৃত জীব, মানে যারা অন্য কোনো জীবকে আশ্রয় করে থাকে সেটাকে বোঝায়। তো এরকম করে সেটাকে আশ্রয় করে বেঁচে থাকে। তো অ্যানোফিলিস জাতীয় যে মশাগুলো রয়েছে, সেই মশার মধ্য দিয়ে কি হয়, ম্যালেরিয়া রোগের জীবাণু মানুষের শরীরে ঢোকে এবং তারপর তার প্রভাবটা শুরু করে। ম্যালেরিয়া রোগটা মারাত্মক একটা ধারণ করে। ম্যালেরিয়া রোগ হলো প্রচন্ড খিচুড়ি হয় এবং ম্যালেরিয়াও যেহেতু অ্যানোফিলিস জাতীয় মশা থেকে হচ্ছে, তার মানে ম্যালেরিয়া রোগটাকে প্রতিরোধ করতে হলে আমাদের মশার যে উৎপত্তি স্থল সেই জায়গাগুলোকেই রোধ করতে হবে। তো ধন্যবাদ, এই বলে আমার বক্তব্য শেষ করলাম।